ফানজাই বলো না ফানজি বলো নাকি ফাঙ্গি বলো, কোনটা বলো স্যার তোমরা? ফানজাই বলি, স্যার ফানজাই ফানজাই। বলি। ফানজাই ফানজাই আচ্ছা ফানজাই, ঠিক আছে। কিন্তু আমরাও ফানজাই বলতাম, কিন্তু আমরা আজকে আমি প্রনাউন্সিয়েশন সার্চ দিয়ে দেখলাম এটাকে ফানজি, ফাঙ্গি এরকম আরো কিছু উচ্চারণ আছে, কিন্তু ফানজাই এরকম পাইনি। বুঝতে পারছো? হ্যালো? স্যার ফানজাইটা স্যার ছোটবেলায় বইয়ে পড়ছিলাম স্যার, ইন্টারে অথবা 9-10-এ। কিন্তু এখন তো পাইলাম না ফানজাই। আমরাও ফানজাই বইয়ে পড়ছি, এই জন্যই তো ফানজাই বলছিলাম আমি, কিন্তু ফানজাই তো পেলাম না। ফানজি অথবা ফাঙ্গি এরকম। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এখন আমরা ইয়া থেকে শুরু করি ফানজিটা। তাহলে এর আগে আমরা যতগুলো পড়িয়েছি, যতটা বিষয় পড়েছি, ভাইরাস ব্যাকটেরিয়া পড়েছি, এবং কি পড়েছিলাম, আরেকটা কি পড়েছিলাম? হ্যালো? স্যার এলগে এলগি স্যার। না, অ্যালগি তো হচ্ছে যে আগের চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে ভাইরাস ব্যাকটেরিয়া ছাড়া আর কি পড়িয়েছিলাম? স্যার স্যার ভাইরাস ব্যাকটেরিয়া। ও আর স্যার কি আর্কিয়া। হলো? হ্যাঁ, আর কি পড়েছিলাম আমরা? মনে রাখবা, আমাদের পুরো প্রাণী জগৎকে তিনটা ভাগে ভাগ করা যায় মেইনলি। একটা হচ্ছে কি বলে, ব্যাকটেরিয়া, আরেকটা হচ্ছে আর্কিয়া, আরেকটা হচ্ছে ইউক্যারিয়া। তো আজকে ফানজি শুরু করেছি, ফানজিটা হচ্ছে ইউক্যারিয়া শুরু হয়ে গেছে আমাদের। ইউক্যারিয়া মানে হচ্ছে, আমরা তো বলে ফেলেছি, যারা প্রকৃত কোষধারী জীব তাদেরকে আমরা বলে থাকি ইউক্যারিয়া। তো আমরা ব্যাকটেরিয়া পড়েছি, আমরা আর্কিয়া পড়েছি, এখন আমরা পড়বো হচ্ছে ইউক্যারিয়া। ঠিক আছে? হ্যালো? জি স্যার। জি স্যার। আচ্ছা ফানজি ইউক্যারিয়া। হ্যাঁ, এখন এখন সামনে যতগুলো পড়বো সবই হচ্ছে ইউক্যারিয়ার মধ্যে চলে আসবে। ঠিক আছে? তো ফানজি, এখানে ফানজির ক্ষেত্রে বলা হচ্ছে, ফানজি জিনিসটা আমরা জানি, আমি গত ক্লাসে আমি একটু বলেছিলাম যে ফানজি জিনিসটা তো আমরা জানি যে হচ্ছে মাল্টি সেলুলারে, তাহলে এটা স্যার মাইক্রোবস এর মধ্যে কেন আসবে? মাইক্রোবস এর মধ্যে আসবে এ কারণেই, কারণ হচ্ছে যে মেরিন ফানজি যেগুলো পাওয়া যায়, সেই ফানজি গুলো হচ্ছে তোমার মেইনলি মাইক্রোস্কোপিক, ইউনিসেলুলার। এই জন্যই ফানজির একটা অংশ মাইক্রোবস এর মধ্যে পড়ে। তো আমরা মাইক্রোবস এই জন্য নিয়ে এসেছি ফানজিটা। বুঝতে পারছো? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, এখানে বলা হচ্ছে কি দেখো, মেরিন ফানজি আর মাস less obvious to us because of their microscopic size and they affect our lives much less directly। মানে মেরিন ফানজিটা হচ্ছে মাইক্রোস্কোপিক সাইজ হওয়ার কারণে এদেরকে খুব একটা আমরা মানে এদেরকে নিয়ে এত আলাপ আলোচনা করি না, এবং এরা আমাদের আমাদের নিজেদের মানে হিউম্যান লাইফের সাথে ডিরেক্টলি এরা আহ, ওরা এফেক্ট করে না। তারপর বলা হচ্ছে লেস দেন 1% নোন স্পিসিস অফ ফানজি আর মেরিন। আর ফানজির হচ্ছে যে মাত্র 1%-এর চেয়েও কম যে ফানজি আছে তার সেগুলো হচ্ছে মেরিনে অবস্থিত। তারপরও সায়েন্টিস্টরা বলে থাকেন যে মেরিন ফানজি একটা খুব বড় একটা রোল প্লে করে এই মেরিন ইকোসিস্টেমের জন্য। তো এখন আমরা আসি এর জেনারেল ফিচার্স এ। মেরিন ফানজি সাধারণত তোমার কাইটিন নামক একটা সেল ওয়াল দিয়ে গঠিত। আমরা কাইটিন সম্পর্কে মনে হয় একটু ধারণা পেয়েছি। কাইটিন কি বলতো? স্যার শর্করা। সেটা সেটা কি রকম অন্য সব? স্যার জাতীয় নাইট্রোজেন খাদ্য যুক্ত, পদার্থ। স্যার নাইট্রোজেন যুক্ত শর্করা। হ্যাঁ, রাইট। এবং এটা খুবই শক্ত, এটা খুবই হার্ড। স্যার কাইটিন না প্রোটিন দিয়ে তৈরি? হ্যাঁ, কাইটিন প্রোটিন দিয়ে তৈরি বলতে তুমি যে কাইটিনের কথা বলছো, সেই কাইটিনটা হচ্ছে যে তোমার আমাদের যে তেলাপোকা, তারপরে হচ্ছে আরো কিছু ইনসেক্ট আছে, এগুলোর আবরণ, বাইরের আবরণ, সেই কাইটিনটা প্রোটিন, কিন্তু এই কাইটিনটা হচ্ছে কার্বোহাইড্রেট। যেটা হচ্ছে দেখো এখানে লেখা আছে, a carbohydrate that is more commonly associated with crustaceans and other arthropods। মানে ক্রাস্টাসিয়ান্স আর আদার আর্থ্রোপোডস এর মধ্যে যে কাইটিনটা আছে, যেটা যেটা থাকে সেটার সাথে এটা রিলেশন আছে।
ঠিক আছে? স্যার আর্থ্রোপোডের মধ্যে তো তেলাপোকা পড়ে। হ্যাঁ, তেলাপোকা পরে সেই ক্রাইটেরিয়ার সাথে এটা রিলেশন আছে, কিন্তু এটার সাথে এখানের মধ্যে কার্বোহাইড্রেটটার পরিমাণ বেশি। ও আচ্ছা স্যার। দেখো এখানে সিমিলার মোর কমনলি অ্যাসোসিয়েটেড উইথ, এখানে কিন্তু সিমিলার বলেনি, ঠিক আছে? মানে ওটার সাথে সম্পর্ক আছে, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তারপর হচ্ছে many fungi are unicellular yeasts or have a unicellular yeast-like stage in their life cycle. তার মানে হচ্ছে তাদের এটা আমরা বুঝতেছি যারা ইউনিসেলুলার ইস্ট যেগুলো আছে সেরকম ফাঞ্জি মেনলি থাকে, অথবা যেসব ফাঞ্জি আছে তাদের ইউনিসেলুলার ইস্ট লাইক স্টেজ থাকে লাইফের যে কোনো একটা পর্যায়ে। তারপর ফিলামেন্টাস ফাঞ্জি যেগুলো আছে এরা হচ্ছে গ্রো ভেজিটেটিভলি ইনটু লং ফিলামেন্টস কল্ড হাইপি। এরা হচ্ছে যে হাইপি, ওদের যে ফিলামেন্ট গুলো আছে এগুলোকে হাইপি বলে। composed of many cells that may or may not be divided from each other by cell walls. মানে ফিলামেন্টাস যে ফাঞ্জাই গুলো আছে এদের যে ফিলামেন্ট গুলো আছে এগুলোকে হাইপি বলা হয়ে থাকে। হাইপি গুলো সাধারণত অনেকগুলো সেল দিয়ে গঠিত হতে পারে, এবং অথবা তাদের অনেকগুলো সেল না হয় একটা বড় সেল আকার, মানে হচ্ছে সেল ওয়ালটা ডিভাইড হবে না তাদের মধ্যে। বুঝতে পারছো আমার কথা? হ্যালো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ভিতরে সেল ডিভাইড হবে কিন্তু সেল ওয়াল ডিভাইড হবে না, সেল ওয়ালটা আনডিভাইডেড থাকবে। এই যে মে নট বি ডিভাইডেড ফ্রম ইচ আদার বাই সেল ওয়ালস। স্যার এরা ইউনিসেলুলার। কোনটা ইউনিসেলুলার? না, এটা ফিলামেন্টাস এলগি ইউনিসেলুলার না, এটা বলা হচ্ছে কম্পোজড অফ মেনি সেলস, লেখা আছে দেখছো? মেনি সেল যদি যখন জি কম্পোজড হয় স্যার। তখন ইউনিসেলুলার না আসে। তারপর the branching of hyphae produces a tangled mass called mycelium, a black hairy tufts that form bread mold. এই মাইসিলিয়ামটা হচ্ছে যখন হাইপি গুলো যখন একটা আরেকটার সাথে জট পাকিয়ে যায় তখন এরা একটা গোলাকার একটা অঙ্গ তৈরি করে, অংশ মানে অর্গানাস তৈরি করে, সেটাকে বলা হয় মাইসেলিয়াম। এটা হচ্ছে ব্ল্যাক হেয়ারি টাফ দ্যাট ফর্ম ব্রেড বল। টাফ কি? টাফ কি? হ্যালো? স্যার গোছা জাতীয় গোছ এরকম। এক্স্যাক্টলি। টাফট মানে হচ্ছে যে আমরা যে খোপা করো না, চুলের খোপা, জি স্যার। হ্যাঁ ওই চুলের খোপাটা হচ্ছে টাফট। তো এখানে ওদের যে হেয়ারি ব্রাঞ্চ গুলো আছে তারা ইন্টারটুয়েন্ট থাকে, ইন্টারটুয়েন্ট থাকার পরে এই তারা মাইসিলিয়ামটা গঠন করে। তারপর ফাঞ্জিকে সাধারণত চারটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সাইট্রিডিও মাইকোটা উইথ মটাইল সেলস। মটাইল সেল মানে হচ্ছে এরা কি, বলো মটাইল সেল মানে কি তোমরা বলো? চলাচল করতে পারে না, চলাচল করতে পারে স্যার এমন সচল 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 কোষ আর কি। হ্যাঁ, একদম সঠিক। তারপর হচ্ছে আরেকটা ক্লাসিফিকেশন জাইগোমাইকোটা, তারা হচ্ছে সাচেস ব্ল্যাক ব্রেড মোল্ড। তারপর হচ্ছে ব্যাসিডিওমাইকোটা অর ক্লাব ফাঞ্জি ইনক্লুডিং দ্য ফ্যামিলিয়ার মাশরুমস গুলো ব্যাসিডিওমাইকোটার আন্ডারে। এরপর সবার শেষে মেরিন ফাঞ্জির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অ্যাসকোমাইকোটা। এটা হচ্ছে স্যাক ফাঞ্জি বলা হয় এটাকে, এটা থলের মতো দেখতে। তো অ্যাসকোমাইকোটাস আর লেখা আছে অ্যাসকোমাইকোটাস আর মোস্ট ডাইভার্স এন্ড অ্যাবান্ডেন্ট ফাইলাম অফ ফাঞ্জি ইন দ্য সি। মানে হচ্ছে এরাই হচ্ছে সিতে সবচেয়ে বেশি দেখা যায়, কনস্টিটিউটিং 81% অফ ফিউয়ার 500 নোন স্পিসিস। মানে আমাদের সিতে 500 স্পিসিস এর মতো এখন পর্যন্ত ফাঞ্জি পাওয়া গেছে, যার মধ্যে 81%ই হচ্ছে অ্যাসকোমাইকোটাস এর মধ্যে পড়ে। ঠিক আছে? হ্যালো? জি স্যার। এবং এই যে 81% মাইকোটা যে আছে তার মধ্যে 200টা স্পিসিসই হচ্ছে ইস্ট। তার মানে 581% কত হয়? 581% কত হয়? 400 উপরে 405 স্যার 405।
500 81%, 405। এই 405টা স্পিসিস এর মধ্যে যদি 505টা হয়, 405টা স্পিসিস এর মধ্যে 200টার স্পিসিসই হচ্ছে ইস্ট। তার মানে ইস্ট মানে কি? ইস্ট হচ্ছে ইউনিসেলুলার না? জি স্যার। জি স্যার। জি হ্যাঁ। স্যার। তার মানে ওই যে আমরা যে কথাটা বলে আসছি যে ইউনিসেলুলার মেইনলি হচ্ছে ফাঞ্জি, তো সেই জন্যই মাইক্রোবস এর মধ্যে ফাঞ্জিটা আমরা এনেছি। এই ফিগারটা একটু খেয়াল করো, এখানের মধ্যে এই সুতার মতো দেখো হেয়ারি কিছু বিষয় আছে, এগুলো কিন্তু পাথর। এগুলো কিন্তু ওই যে গ্রাভেলস আছে, সি এর যে স্যান্ড পাথর গুলো আছে না, ছোট ছোট, এগুলো অনেক মাইনিউট ফর্ম। তার মধ্যে হেয়ার লাইক দেখো ইয়ে আছে, পার্ট আছে, দেখতে পাচ্ছ তোমরা? না স্যার। দেখা যাচ্ছে না? স্যার কালারফুল হলে দেখা যেত, এখন তো আচ্ছা, এখানে আমি কিন্তু দেখতে পাচ্ছি, তোমরা একটু খেয়াল করে দেখো, আমার মনে হয় চেষ্টা করলে দেখতে পারবা। স্যার হেয়ার। হ্যাঁ হ্যাঁ, চুলের মতো দেখো, এই জি গোল স্যার, গোল দেখা কালো কালো যাচ্ছে। এগুলোর জি আশেপাশে স্যার। চুলের মতো দেখা যাচ্ছে। স্যার জি এগুলোর স্যার, কাজ জি কি স্যার। স্যার? হুম। স্যার এগুলোর কাজ কি চুলের মতো এগুলা? এই চুলের মতো এগুলাই হচ্ছে যে ফাঞ্জি, ওই যে ফিলামেন্টাস ফাঞ্জির কথা বললাম না? আচ্ছা। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এগুলোই স্যার হচ্ছে কালো ফাঞ্জি। কালো এগুলো কি পাথর? না, কালো কালো এগুলোকে বলা হয়, এখানে নিচে দেয়া আছে, কালো কালো এগুলোকে বলা হয় অ্যাসকোকার্পস। অ্যাসকোকার্পস, এই অ্যাসকোকার্পসটার ভেতরে অ্যাসকোস্পোরস থাকে, এরা ম্যাচিউর হওয়ার পরে ওরা রিলিজ হয়, মানে স্পোরের মাধ্যমে ফাঞ্জি যখন বংশ বিস্তার করে, তো স্পোর গুলো প্রডিউস করে এই অ্যাসকোকার্পস গুলো। এই যে এই অ্যাসকোকার্পস, যেগুলো হচ্ছে অ্যাসকোকার্পস। স্যার এগুলো কি স্যার আমরা যে ছত্রাকের উপরে ছাতার মতো অংশটা দেখতে পাই ওই রকম? না 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 না, ওটা 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 আলাদা, বুঝতে পারছো? জি স্যার। ওটা আলাদা। ঠিক আছে, স্যার তাহলে হ্যাঁ বলো। স্যার তাহলে এই গোল গোল ওগুলো কি মানে জন্মাংশ বলবে না ওটাকে? ওই যে কালো কালো দেখলাম স্যার। গোল গোল গুলো তো কিসের মতো বলবা? স্যার যদি স্পোর ধারণ করে তাহলে কি এটা স্যার জননাংশ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ওকে স্যার। আচ্ছা, এরপরে আসি, মেরিটাইম লাইকেন্স বলা হয়। মেরিটাইম লাইকেন্সটা হচ্ছে ছত্রাক এবং অ্যালগি, এরা দুইজন একজন আরেকজনের উপকার করে, এরকম একটা মিউচুয়ালিস্টিক এরা রিলেশনশিপ তৈরি করে। যে মিউচুয়ালিস্টিক রিলেশনশিপটা হচ্ছে ছত্রাক তোমার সাবস্ট্রেট আকারে কাজ করে, আর অ্যালজিটা ওই সাবস্ট্রেটের উপরে বংশ বিস্তার করে। এতে লাভটা কি হয়? ছত্রাকের লাভ হচ্ছে অ্যালজিটা যখন অর্গানিক ম্যাটার প্রডিউস করে ফটোসিনথেসিসের মাধ্যমে, ছত্রাক সেটাকে খাবার হিসেবে গ্রহণ করে। আর অ্যালজিটার লাভ হচ্ছে ছত্রাকের ওই যে ছত্রাক যে আটকে থাকে না, অ্যালজিটা সেই আটকে থাকা জায়গাটা ওর উপরে ওই ইয়ে থাকে, বসে থাকতে পারে, কারণ হচ্ছে স্রোতের মাধ্যমে তারা তো আবার ড্রিফট হয়ে যেতে পারে, তো সেটা থেকে রক্ষা করে ছত্রাক ওদেরকে। বুঝতে পারছো আমার কথা? হ্যালো। স্যার আরেকবার একটু বলেন। মেরিটাইম লাইকেন্স, এই লাইকেন্সটা হচ্ছে যে ছত্রাক এবং অ্যালগির মধ্যে বা অ্যালজির মধ্যে একটা সম্পর্ক। সেই সম্পর্কটা কি রকম? সম্পর্কটা হচ্ছে দুইজনই জি স্যার, উপকৃত। লাইকেন বুঝছি স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ মানে একজনের দ্বারা আর একজন উপকৃত হবে। জি হ্যাঁ স্যার, মিথজীবিতা। হ্যাঁ, মিথজীবিতা। যেমন আমরা কিছু কিছু মোড অফ লাইফ পড়েছি, যেমন হচ্ছে তোমার সিম্বায়োসিস, তারপর হচ্ছে মিউচুয়ালিজম, তারপরে কমনসেলিজম, তারপর হচ্ছে প্যারাসাইটিজম। আমরা পড়েছি কিনা এগুলো? জি স্যার। জি জি স্যার। স্যার। হ্যাঁ, তো ওই মিউচুয়ালিজমে, এখানে মিউচুয়ালিজম মানে হচ্ছে উভয়ই উপকৃত হবে, এরকম একটা সম্পর্ক তৈরি করে। সেটা কি? আমরা যদি এই ফিগারটা দেখি, এই যে পাথর দেখতে পাচ্ছি, এটা কিন্তু সমুদ্রের কাছাকাছি একটা জায়গায়, এখানে মধ্যে স্রোতের একটা প্রবল একটা আঘাত পড়ে এই পাথরগুলোর উপরে। তো এই পাথরগুলোর উপরে দেখো, ফিগারের মধ্যে দেখো এই ছত্রাক গুলো আছে, ছত্রাকের উপরে শৈবালের একটা লেয়ার বসে।
শৈবাল বলতে আমি অ্যালগি বোঝাচ্ছি, এখানে শৈবালের একটা লেয়ার বসে। এখানে ভালো বোঝা যাচ্ছে ছত্রাকের উপর শৈবালের একটা লেয়ার বসতেছে, এটা ব্রাউন অ্যালগি সম্ভবত, এটা একটা লেয়ার বসছে। তো এই যে শৈবাল এবং ছত্রাক এই এই লেয়ার, এই যে সম্পর্কটা, এই সম্পর্কটাকে বলা হয় লাইকেন্স, মেরিটাইম লাইকেন্স বলা হয়। এবং এই সম্পর্কটা কি রকম, ছত্রাকটা হচ্ছে যে তাদের সাবস্ট্রেট হিসেবে ইউজ করে হচ্ছে অ্যালগি, আর ছত্রাক ওদের যে খাবার তৈরি করে সেই খাবার থেকে তারা পুষ্টি নেয়। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। এরপরে আসি হচ্ছে এস্ট্রোমেনোপাইলস। এস্ট্রোমেনোপাইলস হচ্ছে এমন সব জীব, যে জীবগুলোর দুই ধরনের ফ্লাজেলা দেখা যায়। একটা ফ্লাজেলা থাকে শর্ট, আর একটা ফ্লাজেলা থাকে লং। কিন্তু সেই লং ফ্লাজেলাটা হচ্ছে হেয়ার লাইক কিছু কি বলবো এটাকে, ইয়ে থাকে, পশম থাকে। যেমন এই ফিগারটা যদি আমরা দেখি, এটা একটা স্ট্রোমেনোফাইলস এর ফিগার। স্ট্রোমেনোফাইলস মানে হচ্ছে অনেকগুলো অর্গানিজম, যে অর্গানিজম গুলোর মধ্যে দুইটা ফ্লাজেলা থাকে, এবং দুইটা ফ্লাজেলা হচ্ছে দুই রকমের। সেই দুই রকমের ফ্লাজেলা যুক্ত প্রাণীগুলোকে একসাথে গ্রুপ করা হয়েছে, এবং সেই গ্রুপটাকে বলা হয় এস্ট্রামেনোপাইলস। এবং এস্ট্রামেনোপাইলস কথাটাকে যদি আমরা ভেঙে ফেলি, তাহলে দেখো এস্ট্রামেন ইজ ইকুয়াল টু, এস্ট্রামেন মানে হচ্ছে স্ট্র, তারপরে পিলোস মানে হচ্ছে হেয়ার। ওদের স্ট্র থাকবে একটা পাইপের, স্ট্র মানে তো আমরা জানি পাইপ, তাই না? আরেকটা হচ্ছে পিলোস মানে হেয়ার, ওদের হেয়ার লাইক একটা আরেকটা অ্যাপারেটাস থাকবে। বুঝতে পারছো আমার কথা? দেখো, যদি আমরা এই ফিগারটা দেখি, তাহলে এটাকে যদি স্ট্র ধরি আর এটা হচ্ছে হেয়ার লাইক, এই দুইটা মিলে এস্ট্রোমেনোপাইলস। বুঝতে পারছো? জি স্যার। স্যার দুইটা ডিফারেন্ট ফ্লাজেলা থাকবে, এখানে দেখতে পাচ্ছি না। এই যে এটা একটা ফ্লাজেলা, এটা আরেকটা ফ্লাজেলা। ও আচ্ছা স্যার, ওই সুতার মতো এটা। হ্যাঁ, এটা একটা ফ্লাজেলা, এটা আরেকটা ফ্লাজেলা, দুইটা দুই রকমের, একটা কিন্তু ছোট আর একটা বড়। এবং এই যে ছোট ফ্লাজেলাটার কাজ হচ্ছে লাইট সেন্সর হিসেবে কাজ করে। আর এই ফ্লাজেলাটার কাজ কি, কি কাজ এটার, কি কাজ হতে পারে এটার? চলন স্যার। এটা হচ্ছে স্পর্শ, টাচিং। দেখি টাচিং কিনা, আমি আমি ভুলে গেছি। হ্যাঁ, না এটা টাচিং না, এটা চলনই। তোমরা যেটা বলছো, তুমি সেটা বলছো, সেটাই ঠিক আছে। এখানে একটা হচ্ছে লাইট সেন্সর, ঠিক আছে, এই ফ্লাজেলাটা, আর একটা হচ্ছে তোমার চলনে সাহায্য করে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানে, whereas one flagella senses light and pushes the cell as it undulates, and the other is more effective feathery swimming organelles that pulls the cell forward as it undulates. দুটোই চলনে সাহায্য করে, কিন্তু একটা হচ্ছে খুব একটা ইফেক্টিভ না। যেমন এটা, এটা লাইট সেন্সর হিসেবে কাজ করে, মানে তোমার যেখানে লাইট থাকবে সে সেই দিকে যাবে, যাওয়ার জন্য সে ওকে আন্ডুলেট করবে, আন্ডুলেট মানে হচ্ছে সে উপরে নিচে মুভ করবে। আর দ্বিতীয়টা হচ্ছে এই যে এটা ফেদারিটা, এই ফেদারিটা তোমার হচ্ছে যে সুইমিং ফরওয়ার্ড, এটা সামনের দিকে যাওয়ার ক্ষেত্রে কাজ করে। বুঝা গেল? জি স্যার। সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। এবং এদেরকে আরেকটা নামে ডাকা হয়, সে আরেকটা নাম হচ্ছে হ্যাটারোকন্ট। হ্যাটারোকন্ট সেল, তারা দুই ধরনের ফ্লাজেলা ব্যবহার ইউজ করে। দুই ধরনের ফ্লাজেলা দেখা যায়, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে মাস্টিগোনেমাস। এই যে হেয়ার লাইক এগুলো, এগুলোকে মাস্টিগোনেমাস বলা হয় থাকে। ফ্লাজেলাম উইথ মাস্টিগোনেমাস, এই যে ফ্লাজেলাম থাকে তার মধ্যে চুলের মতো, এই যে এগুলোকে বলা হয় মাস্টিগোনেমাস। বুঝতে পারছি কিনা আমরা যে এস্ট্রামেনোফাইলস তাদেরকে বলা হয়? জি স্যার। জি স্যার। এবং এগুলো সবই হচ্ছে ইউক্যারিওটস। বুঝতে পারছো? স্যার এগুলো কি আমাদের পরিচিত নাকি? স্যার উদাহরণ দেওয়া যাবে? অবশ্যই। এগুলোর উদাহরণ হচ্ছে যে
ডায়াটমস, ডিনোফ্লাজেলেটস এগুলো পড়ছিলাম আমরা। ডায়াটমস, সিলিকোফ্লাজেলেটস এগুলোর উদাহরণ হচ্ছে, এটা হচ্ছে ডায়াটমস, সিলিকোফ্লাজেলেট, ওরিওকপ্টাস, লেবিরিনথোলিটস, ব্রাউন অ্যালগি। তারপর ব্রাউন এলগি অবশ্য তোমার ফ্লাজেলা দেখা যায় না। ব্রাউন এলগি এখানে মেইনলি আসছে পিগমেন্টের কারণে। অনেকে প্রশ্ন করতে পারছে ব্রাউন এলগি কেন আসলো এই জায়গায়। এখানে ব্রাউন এলগিটা নিয়ে আসা হচ্ছে এদের পিগমেন্টের সাথে, ব্রাউন এলগির পিগমেন্ট জড়িত এবং এদের যে স্ট্রাকচার, সেল স্ট্রাকচার, সেই সেল স্ট্রাকচারের সাথে ব্রাউন এলগির সেল স্ট্রাকচারটা সিমিলার। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, ব্রাউন অ্যালগির তো ফ্লাজেলা থাকে না। হুম, আচ্ছা। তো এখন স্টেমেনোফাইলস এর আমরা এই যে এই বিষয়গুলো আমরা বলে ফেলেছি। তাহলে এখন এখানে কি বলা আছে একটু দেখি। The stamenophores, photosynthetic stamenophores are usually golden brown and are referred to as orchophytes. এই অক্রে ওটার অর্থ মানে কি? অক্রোফাইটস, অক্রে মানে কি? এটার অর্থ কি এটার? হ্যালো। স্যার হলদে রং এরকম। বুঝিনি। হলদে খয়েরি রং এরকম। আগে জানতা এই ওয়ার্ডটা আগে পরিচিত ছিল তোমাদের? না স্যার, না স্যার। হ্যাঁ, এটা তোমাদের কিন্তু আনসারটা সঠিক হয়েছে। খয়েরি রঙের যে ইয়াগুলো আছে এটা বলা হয়ে থাকে। অক্রোফাইটস ইনক্লুড ডায়াটম, সিলিকোফ্লাজেলেটস এন্ড ব্রাউন অ্যালগি। এদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ফটোসিনথেসিসের মাধ্যমে এরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট তৈরি করে, যেটাকে বলা হয় ল্যামিনারিন। তো এই ছিল অস্টেমোনোফাইলস এর বিষয়। আর এবার আসলাম আমরা হচ্ছে আরেকটা অর্গানিজমস নিয়ে। আমি একটু আগে আমি গত ক্লাসে একটা কথা বলেছি, ডায়াটমস তারপর সিলিকোফ্লাজেলেটস এগুলোর আলাদা বর্ণনা দিতে পারতাম, কিন্তু এত বড় হয়ে যাবে এই চ্যাপ্টার যে কিছুই মনে থাকবে না। আপাতত আমরা ছবি দেখে চেষ্টা করবো জিনিসগুলোকে বোঝার। আমরা ডায়াটমস কি চিনি কিনা, ডায়াটমস কেমন আসলে? স্যার পাতার মতো কিছুটা, মাকু আকৃতির। স্যার ডাবের মতো, ডাব আকৃতি। হুম, আচ্ছা। পিপেট দেখেছো তোমরা? পিপেট, জি স্যার। পিপেটের মধ্যে ঢাকনাটা, পিপেটের নিচের অংশটাকে কাবার সহ কাবার দিয়ে ঢেকে রাখে। ওরকম কখনো দেখেছো তোমরা? পিপেটের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে যেটার মধ্যে কালচার করি, আর একটা হচ্ছে ঢাকনাটা। ঢাকনাটা কি করে, পুরো পুরো কালচার করার যে নিচের অংশটা, সেই অংশটাকে কাবার দিয়ে ফেলে। কখনো দেখোনি পিপেট? হ্যালো স্যার না স্যার, স্যার স্যার ল্যাবরেটরি ইদানিং তো ওই যে ল্যাবরেটরিতে। জুসের গ্লাস সহ পিপেট দেয়, যে আমব্রেলা সহ পিপেট, এরকম পিপেটের কথা বলতেছেন? এই যে দেখো ডায়াটম, দেখছো এটা? জি স্যার। হ্যাঁ, মাকড়াকৃতি আছে তো। এই যে এটা মাকড়াকৃতি, এই যে, হ্যাঁ অনেকগুলো শেপের। এই যে ডায়াটমের শেপ দেখো কত রকম। তো যেটা বিষয়, ডায়াটমে একটা কমন বিষয় আছে, শেপ যে এরকমই থাকুক না কেন, আমি ওই যে যেটা বোঝাতে চাচ্ছিলাম, আমার মনে হয় বইটা খুললে চিত্র দেখলে বোঝা যাবে। দেখতে পাচ্ছ বইটা? জি স্যার। জি স্যার। এই যে খেয়াল করো, দুইটা অংশ আছে তাদের, একটা হচ্ছে এই ছোট অংশ আর একটা হচ্ছে এই বড় অংশ। এটাকে একটু আমরা কেক কাটি যেরকম সেইভাবে স্লাইস করে ফেলছে এটাকে মাঝখান দিয়ে। তো এই বড় অংশটা দেখো, ছোট অংশটাকে পুরো কাবাব দেয়। খেয়াল করছো কিনা তোমরা? খেয়াল করো, দেখতে পাচ্ছ বিষয়টা?
এই বড় যেটা অংশটা, এটা ছোট অংশটাকে কাভার দিয়ে ফেলছে, এবং এগুলো হচ্ছে সিলিকা দিয়ে গঠিত। ডায়াটমের যে বাইরের লেয়ারটা, এই যে সেল ওয়াল, এই সেল ওয়াল গুলো সিলিকা দিয়ে গঠিত। এই কারণ ডায়াটমকে দেখতে গ্লাসের মতো মনে হয়। সিলিকা, তোমরা কি জানো যে গ্লাস মানে আমাদের যে গ্লাস তৈরি হয়, এটা কি, সেটার উপাদান কি? সিলিকন, সিলিকা। সিলিকন। সিলিকা। কার্বন তো ডাইঅক্সাইড। এদের সিলিকা, তা এদের এই সেল ওয়ালটাও সিলিকা দিয়ে গঠিত। এই জন্য এদেরকে সচরাচর খালি চোখে তো দেখা যাবেই না, মাইক্রোস্কোপ দিয়ে খুব কালারেশনের মাধ্যমে দেখতে হয়। তো এই জন্যই এদেরকে গ্লাসের মতো মনে হয়। গ্লাস মানে এই প্রাণীটাকে দেখতে মনে হয় যে স্বচ্ছ। বুঝতে পারছো সবাই? জি সবাই স্যার। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, তো আমরা ডায়াটম জিনিসটাকে আপাতত যে জিনিসটা এভাবে দেখে বুঝলাম। স্যার নিচে মানে পরে যেটা আছে সেটা হচ্ছে নিচেরটা তো উপরকে কভার করে দিয়েছে ছবিতে। কোথায়? হ্যাঁ স্যার ওইটা। হ্যাঁ, এটা হচ্ছে ডায়াটমের রিপ্রোডাকশন। ডায়াটমের রিপ্রোডাকশনটা যদি পড়াতাম তাহলে আমি তোমাদেরকে এই জিনিসটা দেখাতাম, বোঝাতাম। এখন তোমরা আপাতত কি বুঝবা নাকি এটা, নাকি আমি সামনে আগাতাম? না স্যার আপনি সামনে আগান। আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে সামনে এগোই। তাহলে আমরা বুঝলাম, ডায়াটমটা আমরা চিনলাম তো, না? হ্যালো, ওকে। তারপর আরেকটা গ্রুপ আছে হ্যাপ্টোফাইটা। জি স্যার। সেই হ্যাপ্টোফাইটার, এটা ক্লোজলি রিলেটেড টু স্টেমেনোফাইলস এবং অ্যালভিওলেটস। অ্যালভিওলেটস আমরা পরে আসবো। এরা হচ্ছে হ্যাপ্টোফাইটা হচ্ছে স্টেমেনোফাইলস, হচ্ছে একটু আগে যেটা দেখালাম সেটা, এবং অ্যালভিওলেটস এর সাথে এদের ক্লোজ রিলেশন আছে। তার মানে স্টেমেনোফাইলস এর সাথে ক্লোজ রিলেশন থাকা মানে এদের ফ্লাজেলা দেখতে পাওয়া যায়। এবং এদের এই যে ফ্লাজেলা, এটা হচ্ছে হ্যাপ্টোফাইটার একটা অর্গানিজম। এদের দুইটা ফ্লাজেলা দেখা যাচ্ছে, আর মাঝখান দিয়ে আরেকটা ফ্লাজেলা দেখা যায়, এটাকে বলা হয় হ্যাপ্টোনেমা। হ্যাপ্টোনেমাটা আসছে মানে টাচ করার যে অর্গানিজম, মানে টাচের জন্য কাজ করে এটা, এই হ্যাপ্টোনেমাটা। এই জন্য এদেরকে সংক্ষেপে হ্যাপ্টোফাইটস বলা হয়ে থাকে। যেমন দেখো, এই ফিগারটা খেয়াল করো, দুইটা ফ্লাজেলা আছে, মাঝখানে আরেকটা ফ্লাজেলা আছে, দেখো ছোট্ট, দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ। জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে। জি স্যার। জি স্যার। এবং এটাকে বলা হয় হ্যাপ্টোনেমা। এবং এর নামের সাথে, হ্যাপ্টোনেমা মানে হচ্ছে টাচিং, এরা টাচ করে খাবার খাবার গ্রহণ করে, টাচ করে করে খাবার গ্রহণ করে, এটা ইউজ করে সে টাচ করার জন্য। তো দুইটা ফ্লাজেলা যেহেতু আছে, সে দুইটা ফ্লাজেলার জন্য এটাকে আমরা স্টেমেনোফাইলস এর সাথে একটু তুলনা করি। আবার হ্যাপ্টোনেমাও একটা টাচিং টাচিং একটা ইয়ে আছে। কোথায়? এই যে এখানে। তো এই জন্য আবার এরা আবার ওই স্টেমেনোফাইলস থেকে এরা আলাদা। বুঝতে পারছি আমরা সবাই? তাহলে এরা সেন্সর হিসেবে কাজ করে। হ্যাঁ, এটা হচ্ছে টাচিং সেন্সর। সেন্সর তো অনেক রকম আছে, যেমন একটু আগে স্টেমেনোফাইলস এর যেটা ছোট কমপ্লেক্স না যে ফ্লাজেলা, সেটা হচ্ছে লাইট অর্গান হিসেবে লাইট লাইট ধরে। এটা এই যে এটা এই সেন্সরটা হচ্ছে লাইটের জন্য কাজ করে, ঠিক আছে? তো কি রকম, কিন্তু এই হ্যাপ্টোনেমার যেটা, সেটা লাইট না, সেটা হচ্ছে ফুড, টাচ করে করে সে খাবার বুঝে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। ওকে, স্যার এই দিক থেকে পার্থক্য মানে এটা তো আলাদা একটা গ্রুপ, কিন্তু এখানে আমি জাস্ট কম্পেয়ার করতেছি দুইটার সাথে। যেহেতু বলা হচ্ছে দা ফাইলাম হ্যাপ্টোফাইটা ইজ ক্লোজলি রিলেটেড টু স্টেমেনোফাইলস, সেই জন্য আমি স্টেমেনোফাইলস এর সাথে আমি এটার সাথে কম্পেয়ার করছি। বুঝতে পারছো? জি কিন্তু স্যার। এটা আলাদা গ্রুপ। বুঝা গেল? জি স্যার। হ্যাঁ, এবার আসি আমরা অ্যালভিওলেটস। আমরা একটু আগে বলেছিলাম যে হ্যাপ্টোফাইটসটা হচ্ছে অ্যালভিওলেটস এর সাথেও এরা ক্লোজলি রিলেটেড। তাহলে অ্যালভিওলেটসটা কি? Scientists have recently regrouped several kinds of microbes into the phylum Alveolata on the basis of molecular biology and structure of the cells. সেই স্ট্রাকচার অফ দ্য সেলসটা কি? ওদের সেল ওয়ালের পরে, মানে সেল মেমব্রেনের পরে ওদের যেটা থাকে,
সেটা হচ্ছে যে অ্যালভিওলি থাকে। আমরা আমাদের ফুসফুসে অ্যালভিওলি কি আছে? জি স্যার। আছে স্যার। জি স্যার, অ্যালভিওলাস। হ্যাঁ, তো অ্যালভিওলি মানে হচ্ছে যে সেক লাইক স্ট্রাকচার, মানে হচ্ছে থলে লাইক স্ট্রাকচার। সে থলে স্ট্রাকচারটা এদের সেল মেমব্রেনের পরেই দেখা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছি এটা ফুল একটা ওদের আউটার লেয়ার। আউটার লেয়ারের মধ্যে সিলিয়েটস দেখা যায়, মানে সিলিয়া আমরা সিলিয়া তো চিনি। আচ্ছা, ফ্লাজেলা আর সিলিয়ার মধ্যে তফাৎ কি বলতে পারবা তোমরা কেউ? ফ্লাজেলা এবং সিলিয়া, আমি একটু এই জিনিসটাকে শিখাই নিই তোমাদেরকে। স্যার সিলিয়া হচ্ছে শ্বাসতন্ত্রের অংশ যেটা মানে থাকে, আর ফ্লাজেলা তো হচ্ছে মানে দেহের বাইরে যে অঙ্গাণুটা ওইটা হচ্ছে ফ্লাজেলা। হুম, খুব সুন্দর। আর আরো কিছু ব্যাপার আছে এখানে, আর তার মধ্যে একটা হচ্ছে সিলিয়া যদি থাকে, সিলিয়া একটা দুইটা থাকবে না, সিলিয়া থাকবে অনেক একসাথে। দেখো এখানে সিলিয়া কতগুলো, এটা কিন্তু সেল ওয়াল, মানে তার আউটার লেয়ার, একটা অর্গানিজম আউটার লেয়ার দেখা যাচ্ছে, তার সিলিয়া থাকবে অনেক, এবং সিলিয়া হবে ছোট আকৃতির। কিন্তু ফ্লাজেলা হচ্ছে চুলের মতো বড় আকৃতির। বিষয়টা বুঝতে পারছো সবাই? হ্যালো? জি স্যার। জি স্যার। হুম, আচ্ছা। তো এদের মানে অ্যালভিওলি থাকে বিধায় এদেরকে বলা হয় অ্যালভিওলেটস, মানে সেল মেমব্রেনের ভেতরে এদের অ্যালভিওলির মতো একটা অংশ থাকে, থলের মতো কিছু কিছু অঙ্গ দেখা যায়, এদেরকে বলা হয়, এই জন্যই বলা হয় এদেরকে অ্যালভিওলেটস। তো অ্যালভিওলেটস এর উদাহরণের মধ্যে আসে ডিনোফ্লাজেলেটস এবং সিলিয়েটস। এই টার্মগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত, ডিনোফ্লাজেলেটস, ডায়াটোমস, সিলিয়েটস, এগুলোর সাথে কিন্তু আমরা পরিচিত, তাই না? জি স্যার। এগুলো আমরা আগে পড়েছি, কিন্তু এগুলো গ্রুপ করা হয়েছে কেন এবং কিভাবে গ্রুপ করা হয়েছে, কারণ ওদের স্ট্রাকচারের ভিন্নতার কারণ উপর ভিত্তি করে এদেরকে গ্রুপ করা হয়েছে। তো এই জন্যই আমরা নতুন করে শিখছি ওদের গ্রুপিং গুলো এখানে। অ্যালভিওলেটস, তারপর একটু আগে হ্যালোফাইটস, হ্যাপ্টোফাইটস পড়েছি, তারপরে এর আগে পড়েছি স্ট্রোমেনোফাইটস। তো এটা হচ্ছে ডিনোফ্লাজেলেটের একটা ফিগার। এই ডিনোফ্লাজেলেটটার মধ্যে কি সিলিয়া দেখা যাচ্ছে? না স্যার, দেখা যাচ্ছে না স্যার। এই ডিনোফ্লাজেলেটটার মধ্যে সিলিয়া দেখা যাচ্ছে না, কিন্তু এই ডিনোফ্লাজেলেটটার মধ্যে নিচে একটা কথা লেখা আছে যে এদের ফ্লাজেলা থাকে, এবং এই ফ্লাজেলাটা থাকে এদের এই যে খালের মতো একটা যায় অঙ্গ, ইয়ে দেখতে পাচ্ছ না, গর্ত, এই গর্তের ভিতরে ওদের ফ্লাজেলা থাকে। কিন্তু এদেরকে তাহলে অ্যালভিওলেটস কেন বলা হচ্ছে? কারণ হচ্ছে এদের এই সেল ওয়ালটা আছে না, এই সেল ওয়ালটার ভেতরে হচ্ছে অ্যালভিওলি দেখা যায়। বুঝতে পারছো? জি স্যার। স্যার সবাই থলের ক্লিয়ার? মতন অংশ দেখা যায়। হ্যাঁ, আচ্ছা স্যার আমি একটু একটু, আবার বলতেন। হ্যাঁ, সেটা হচ্ছে এদের নিচে অংশে বলা হচ্ছে এটা গনিওলাক্স আর কি স্পিসিস। এর নিচে এদের দুইটা গ্রোভ থাকে, এই গ্রোভের ভিতরে ফ্লাজেলা দেখা যায়, এগুলো হচ্ছে গ্রোভস, এবং এই গ্রোভস গুলোকে বলা হয় সিঙ্গুলাম। এগুলোর ভিতরে ফ্লাজেলা দেখা যায়। তো এখন প্রশ্ন আসে যে স্যার এটা তো সিলিয়া একটু আগে দেখলাম যে সিলিয়া থাকে, তো এই সিলিয়া তো দেখতে পাচ্ছি না, তাহলে কি এটা অ্যালভিওলেটস হবে? আমি বলবো যে অ্যালভিওলেটস হবে, কারণ হচ্ছে এই যে এদের যে সেল মেমব্রেন দেখা যায় তার ভেতরে হচ্ছে অ্যালভিওলি থাকে। বুঝতে পারছো আমার ও কথা? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো এটা হচ্ছে বিষয়। আর এটার যদি স্ট্রাকচার একটু বলি, এখানের মধ্যে দুইটা ভাগ করার মতো এরকম একটা গ্রুপ দেখা যায়, এই গ্রুপটাকে বলা হয় সিঙ্গুলাম। এই সিঙ্গুলাম থেকে আবার ব্রাঞ্চ বের হয় সাইডে, সাইড গুলোকে বলা হয় সুলকোস। ঠিক আছে? হ্যালো? জি জি স্যার। স্যার, ঠিক আছে। ওকে, তারপরে কোঅ্যানো ফ্লাজেলেটস। তো কোঅ্যানো ফ্লাজেলেটস এর আগে আমি এতক্ষণ যে পড়ালাম, বিশেষ বিশেষ কিছু অংশ নিয়ে এক একটা গ্রুপ গঠিত। তো তোমরা একটু জিনিসগুলোকে ফ্ল্যাশব্যাক করো, আমি একটু প্রশ্ন করি। যদি আমি বলি যে স্টেমেনোফাইলস, এটাতে কি আছে? স্যার দুটো ফ্লাজেলা থাকে। এটা বললে তো হবে না। আর দুটো একটা বড় ডিফারেন্ট। একটা হচ্ছে ছোট, একটা বড়। স্যার একটা লাইট আচ্ছা, অর্গানের কাজ করে আর একটা হচ্ছে সুইমিং এর কাজ করে।
আচ্ছা, আর 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 বড়টার মধ্যে কি থাকবে? পশম। পশম থাকবে, এক্স্যাক্টলি। গেল। এরপর আসি হ্যাপ্টোফাইটস। স্যার এটা ক্লোজলি রিলেটেড এটাতে তিনটা Seminophilus থাকবে। তিনটা ফ্ল্যাজেলা থাকে, একটা ছোট যেটা তিনটা সেটা ফাইলের মাঝেরটা অনেক ওটা হচ্ছে ছোট। নেমা বলে। লাইট অর্গান আর দুইটা মাঝখানেরটা হচ্ছে টাচিং, টাচিং, এবং এটা কিসের জন্য টাচিং? আর ফুডকে টাচ করে। খাবার টাচ করার জন্য এটা সাহায্য করে। আচ্ছা, এবার আসি এস্ট্রোমেনোফাইলস এর একটা উদাহরণ দাও। Diatoms. ডায়াটম, সিলিকোফ্লাজেলেটস। আচ্ছা, তারপর তোমরা অ্যালভিওলেটস সম্পর্কে বলো। এটা থলের মতো। থলে আকৃতির। এদের অ্যালভিওলি থাকে অনেকগুলো, থলে সিলিয়া থাকে। হ্যাঁ, থলে আকৃতি বলা যাবে না, ব্যতিক্রম বলতে হবে অ্যালভিওলি থাকে। হ্যাঁ, বলতে হবে সেল মেমব্রেনের ভিতরে সিলিয়ার অ্যালভিওলি সাথে থাকে। যুক্ত থাকে। না না, সিলিয়ার কথা আনিও না, সিলিয়াটা আসলে আমি জাস্ট চিত্রটা দেখিয়ে বুঝালাম। সিলিয়া থাকতে হবে এমন বিষয় না, ওদের সেল মেমব্রেনের ভেতরে অ্যালভিওলি থাকে এবং পকেটের মতো অ্যালভিওলি থাকে, এই জন্য এদেরকে বলা হয় অ্যালভিওলেটস। জাস্ট এইটুকুই, ঠিক আছে? সিলিয়া থাকতেও পারে, নাও থাকতে পারে, কারণ আমরা একটু আগে দেখলাম ডিনোফ্লাজেলেটস এ সিলিয়া নেই। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে এই মোটামুটি গেল। আরেকটা পড়িয়েছি হচ্ছে ফানজি। ফানজি সম্পর্কে বলো। জি স্যার। বলো। লেস দেন মাইক্রোস্কোপিক 1%। Chitin দিয়ে বেশি গঠিত থাকে। হয়। এটা কাইটিন দ্বারা গঠিত হ্যাঁ সেল হ্যাঁ ওয়াল হ্যাঁ, গুলো। লং তারপর ফিলামেন্টস কে হাইফি বলে। আর এটা ফিলামেন্টাস ফাঞ্জির ক্ষেত্রে মিথজীবীতে মাল্টিসেলুলার। দেখা যায়। আচ্ছা, খুবই আর সুন্দর। এখন ইস্টে 200টা আছে। ইস্ট 200। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিস। 200টা এটা হচ্ছে তোমার ইস্ট আছে, আর 200টার মতো। হ্যাঁ। আর এমনি 500টা নন স্পিসিস এর মধ্যে 81% হচ্ছে অ্যাসকোমাইসিস। অ্যাসকোমাইকোটস। ঠিক আছে? হ্যাঁ জি স্যার। ওকে, তাহলে আমরা আমরা মোটামুটি ফ্ল্যাশ করলাম যতগুলো বিষয় পড়ালাম। এখন আসছি, আর দুটো স্পিসিস আছে, দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে কোয়ানোফ্লাজেলেটস আর আরেকটা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। এই দুটো হলে আজকে আমাদের ক্লাস শেষ এবং আমাদের এই চ্যাপ্টারটা শেষ, যেটা হচ্ছে মেরিন মাইক্রোবস এর চ্যাপ্টার। তাহলে কোয়ানোফ্লাজেলেটসটা একটু বলি আমরা। Choanoflagellates are phylum of marine and freshwater flagellated cells that look much like choanocytes, a type of cell found in sponges. স্পঞ্জের মধ্যে কিছু সেল থাকে, এই সেলগুলোকে কোয়ানোসাইটস বলা হয়। তো এই রকম কোয়ানোসাইটস যে দেখা যায়, এই রকম কিছু কিছু আমাদের কোয়ানোফ্লাজেলেটস এর অর্গানিজম গুলো আছে, তাদের সেলগুলোরও দেখতে সেরকম কোয়ানোসাইটস এর মতো। এই জন্য আমরা এটাকে বলে থাকি কোয়ানোফ্লাজেলেটস। এখন প্রশ্ন আসতে পারে, স্যার কোয়ানোসাইটস সেলগুলো আসলে কি রকম? এই যে কোয়ানোসাইটস সেলগুলো, একটা লম্বা ফ্লাজেলা থাকবে, পাশে তোমার থাকবে, কি বলে এটারে, লেখা আছে এখানে মাইক্রোভিলি থাকবে। যে এরা হচ্ছে মাইক্রোভিলি কলারের মধ্যে, আর একটা সেল থাকবে, ছোট সেল। এই ধরনের সেলগুলোকে বলা হয় কোয়ানোসাইটস। এগুলো সাধারণত স্পঞ্জে দেখা যায়, কিন্তু আমাদের এখানে আলাদা আলাদা করে এক একটা সেল এরকম দেখা যায়। এরা আলাদা করে থাকতে পারে অথবা একসাথে কলোনি ফর্ম করতে পারে। বিষয়টা ক্লিয়ার কিনা সবার কাছে? এই যে মাইক্রোভিলি, এই যে এটা হচ্ছে যে একটা ফ্লাজেলা, এটা হচ্ছে মাইক্রোভিলি, আর এটা হচ্ছে একটা সেল। তো এরা অন্য আরো অনেক রকমের এরকম আরো তাদের সেলগুলোর সাথে একসাথে যুক্ত হয়ে একটা কলোনি ফর্ম করতে পারে, অথবা এরকম আলাদা করে ইন্ডিভিজুয়ালি থাকতে পারে। সবাই ক্লিয়ার? স্যার এখানে হলুদ গুলো কি সেল? না, হলুদ গুলো তোমার হলো সিক্রেশন। বুঝতে পারছো? ওরা সিক্রেশন, হ্যাঁ, জেলির মতো সিক্রেশন। এখানে লেখা আছে
দ্য সেলস আর ইউনাইটেড ইন আ জিলেটিনাস মাস। মানে জিলেটিন মানে জেলি। আমাদের জেলি আছে না, জেলির মতো থকথকে। যে স্পঞ্জ। না না, স্পঞ্জ জেলি না, জ্যাম জেলি। তোমরা খাও তো, জেলি খাও না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জেলির এই মতো যে থকথকে ওদের পাউরুটির মাছ। সাথে যেগুলা। আর্টিফিশিয়াল দেই যে আমরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রকম আর কি জেলি। তো ওই জেলির মতো ওদের ফর্ম করে, এগুলো জেলির ওই ইয়েটা। আর তো স্যার এটা সুতার মতন যেটা, ওটা হচ্ছে ফ্লাজেলা, আর গোল যে নীল কালার ওটা হচ্ছে মাইক্রোভিলি। গোল নীল কালার কোনটা? মাইক্রোভিলি হচ্ছে এগুলো, এই যে আমরা পর্দার মধ্যে ডিজাইন করি যে কোন এইরকম বিভিন্ন পর্দা কার্টেনে আমরা ডিজাইন করা থাকে, এই যে এটা হচ্ছে মাইক্রোভিলি। আর এটা হচ্ছে একটা ফ্লাজেলা, লম্বা ফ্লাজেলা, তার চারিদিকে মাইক্রোভিলি থাকে বেজে, মাইক্রোভিলি। ঠিক আছে, জি স্যার, ওই বুঝতে গোল পারছো তোমরা অংশটা স্ট্রাকচারটা? তাহলে কি স্যার? কোনটা এটা? একসাথে আরেকটা লেগে আছে এটা নাকি? জি জি স্যার, জি স্যার। একটার সাথে আরেকটা লেগে আছে, এটা একটা ফ্লাজেলা, এটা একটা কমন ফ্লাজেলা। এই কমন ফ্লাজেলা দিয়ে এরা একটার সাথে আরেকটা লেগে থাকে। তারা যখন ইউনিফর্ম কি বলে ইউনিসেলুলার হিসেবে থাকে, ইউনিসেলুলার হিসেবে থাকলে এই ফ্লাজেলাটা থাকে না। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা মাল্টিসেলুলার। এটা হচ্ছে মাল্টিসেলুলার হিসেবে, কলোনি ফর্ম হিসেবে থাকে, কিন্তু সেলগুলো এক একটা নিজেদের মতো কাজ করে। যেমন একটা ফ্যাক্টরিতে শ্রমিক সংখ্যা থাকে 100 জন। 100 জন শ্রমিক যদি একই কাজ করে, তাহলে তো আমরা সেই শ্রমিক 100 জনকে আমরা একটা কলোনি বলতে পারি। কিন্তু তাদের 100 জন কি আলাদা করে কাজ করতে পারে না, নাকি একসাথে সেম কাজ করে? কোনটা? 100 জনের সেম প্রোডাক্ট। হ্যাঁ, সেম প্রোডাক্ট করে, কিন্তু তারা ইন্ডিভিজুয়ালি কিনা। জি স্যার, আলাদা। হ্যাঁ, তারা তো আলাদা। তো সেম এখানেও এরকমই ঘটনা ঘটে। তো এটা হচ্ছে, এদেরকে বলা হয় কোয়ানো ফ্লাজেলেটস। এরকম যখন স্ট্রাকচারাল যেসব প্রাণী দেখা যায়, কোয়ানো ফ্লাজেলেটস। এরপর সবার শেষ গ্রুপ আজকের আমাদের ক্লাসের, এটা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স, এটা দিয়ে আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে সব প্রোটোজোয়ান গুলোর সিওডোপোরস থাকবে। সিওডোপোরস মানে হচ্ছে মিথ্যা পা। তার মানে এদের সেই রকম কিছু থাকবে যে কারণে এদেরকে বলা হয় অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স। বিষয়টা ক্লিয়ার? জি স্যার। দেখো কেন সেটা আরো ক্লিয়ার করি কিভাবে, যে আনলাইক সিলিয়াম এন্ড ফ্লাজেলা, তার মানে এদের সিলিয়াও থাকবে না, ফ্লাজেলাও থাকবে না। Pseudopores can change shape and are used for locomotion by benthic species and for food capture by benthic and pelagic ones. মানে এদের সিলিয়াম এবং ফ্লাজেলা কিছুই থাকবে না, কিন্তু সিলিয়াম এবং ফ্লাজেলা দুটোরই কাজ করে এই সিওডোপোরস গুলো। এই সিওডোপোরস গুলো তাদের শেপটাকে চেঞ্জ করতে পারে, যেটা লোকোমোশনেও কাজ করে। কিন্তু আমরা একটু আগে দেখলাম যে অন্য প্রাণীগুলোর ফ্লাজেলা লোকোমোশনে কাজ করে, এদের সিওডোপোরস লোকোমোশনে কাজ করে এবং ফুড ক্যাপচারেও কাজ করে। একটু আগে আমরা দেখেছিলাম যে কি হ্যাপ্টোফাইটের মধ্যে ফুড ক্যাপচারেও কাজ করে একটা ফ্লাজেলা লাইক স্ট্রাকচার, কিন্তু এদের সেটা না। এদের সিওডোপোরস গুলো এই সব কাজ করতে পারে। বুঝতে পারছি আমরা সবাই? জি স্যার। জি স্যার। হুম। আর একটা উদাহরণ হচ্ছে এই যে ফোরামিনিফেরান্স, আর এটা হচ্ছে রেডিওলারিয়ান্স। ফোরামিনিফেরান্স এবং রেডিওলারিয়ান্স এই দুটোর একটা বাহিরের একটা শক্ত সেল আবরণ থাকে। ভিতরের যে সাইটোপ্লাজম থাকে, সেই সাইটোপ্লাজমের যে মেমব্রেন, সেই সেল আবরণের পোর দিয়ে এরা ওদের সিওডোপোরস গুলো বের করে করে ফ্লাজেলার মতো কাজ করে। বুঝতে পারছো? যেমন এটা হচ্ছে রেডিওলারিয়ানের কথা বলা হচ্ছে এখানে। রেডিওলারিয়ান, এই যে এটা দেখো, এই যে এদের বিভিন্ন আকারের বিভিন্ন শেপ আছে ওদের। এই দেখো এদের 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 হচ্ছে এই বাহিরের আবরণটা শক্ত আবরণ, ঠিক আছে? এই শক্ত আবরণটার ভেতরে এরা থাকে, কিন্তু শক্ত আবরণের এর পোর আছে, দেখতে পাচ্ছ? পোর মানে ছিদ্র। এই ছিদ্র দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। জি স্যার। এই ছিদ্রর মধ্য দিয়ে ওরা ওদের ওই সিওডোপোরস গুলোকে বের করে। এটা ফ্লাজেলার মতো, মানে এই যে দেখো, এই যে এগুলো সিওডোপোরস কি রকম দেখতে পাচ্ছ? দরকারই তো, তার তো দরকারি সে বের করে। যখন সে দেখা যাবে যে তার জীবনের ঝুঁকি আছে, সে তখন একদম গুটিয়ে যাবে কচ্ছপের মতো। স্যার এগুলা কি খালি চোখে দেখা যায়? তাই না? না না, এগুলো খালি চোখে দেখা যায় না, এগুলো খুবই ছোট। এবং তোমাদেরকে একটা ইন্টারেস্টিং বিষয় বলিনি, যেটা এখনো বলিনি, সেটা হচ্ছে
এতগুলো যে পড়িয়েছি এগুলোর মধ্যে আমরা ফাইটোপ্লাঙ্কটন জুওপ্লাঙ্কটন পড়িয়ে ফেলেছি। এই যে এতগুলো ইউনিসেলুলার অর্গানিজম যে পড়িয়েছি এর মধ্যে যেগুলো তোমার অটোট্রপস সেগুলোকে সাধারণত আমরা বলে ফেলি ফাইটোপ্লাঙ্কটন, আর যেগুলো হচ্ছে যে হেটারোট্রপস সেগুলোকে আমরা বলে ফেলি কি জুওপ্লাঙ্কটন। তো ফোরামিনিফেরান্স এন্ড রেডিওলারিয়ান্স এগুলো মেইনলি হচ্ছে জুওপ্লাঙ্কটন, এরা সাধারণত নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। আর এখানে একটা পাহাড়ের ছবি দেয়া আছে, পাহাড়ের ছবিটা খুবই ইন্টারেস্টিং বিষয়। এটা হচ্ছে ফোরামিনিফেরান্সের যে বাহিরের যে আবরণটা আছে এরা এত বেশি পরিমাণে থাকে শীতে যে যখন বাতাসের কারণে বা জলবায়ুর পরিবর্তন বা সি লেভেলের ইয়ে হওয়ার কারণে, এই উঠানামার কারণে এরা এসে এদের সেলগুলো এসে একটা পুরো দ্বীপের মতো তৈরি করেছে সব একত্র হয়ে, এবং এগুলো এগুলো একসাথে সব মিলে তোমার হচ্ছে কি বলে এটাকে, মানে একটা ক্রাস্ট, আর্থ ক্রাস্ট মানে হচ্ছে দ্বীপ বা কি বলে এটাকে, লেখা আছে আমি ভুলে গেছি। ওভার আ ফ্রি পিরিয়ড অফ মিলিয়ন্স অফ ইয়ার্স ফোরামিনিফেরাস টেস্ট accumulated in the bottom of sediments of the sea around Great Britain। মানে গ্রেট ব্রিটেনের যে সি আছে তার সি বিচে এরা জড়ো হয়ে এরকম পাহাড় তৈরি করেছে। বুঝতে পারো বিষয়টা? তাহলে পাহাড় ফোরামিনিফেরাস জড়ো হয়েছে। ফোরামিনিফেরান্সের টেস্ট মানে হচ্ছে এগুলো গুড়ি গুড়ি হয়ে ওখানে এই যে আর্থ ক্রাস্টের উপরে সেটা সেটা সে জড়ো হয়ে এরকম একটা স্ট্রাকচার তৈরি করে। দেখো সাদা, এগুলোর মেইন উপাদান তোমার ক্যালসিয়াম কার্বনেট বা হচ্ছে সিলিয়েটস এরকম, মানে সিলিকা এরকম। বুঝতে পারছো সবাই? জি স্যার। স্যার এগুলো সবগুলো কি জীবিত না? হ্যাঁ চুনা পাথর, অবশ্যই এটা চুনা পাথর। মানে আমরা যদি ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে হয়, ক্যালসিয়াম কার্বনেট অবশ্যই চুনা পাথর, এগুলো চুনা পাথর হিসেবে একটা রিজার্ভয়ার পাওয়া যায় এটা চুনা পাথরের। বুঝতে পারছো? এগুলো মারা যাওয়ার পরে ওদের শক্ত খোলস গুলো দিয়ে কি এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, বুঝছো? জি স্যার। তো এটা তো হচ্ছে এগুলো একসাথে হয়েছে, এগুলো হচ্ছে জীবিত নাকি মৃত? এগুলোতে আর ইয়া নাই, ওই ভিতরের নরম এই ইয়াটা নাই, এই ওদের জীবন্ত অংশটা। শামুক আছে না, শামুকের খোলস যেরকম জি স্যার, এদের শামুকের খোলস মতো গুলো দেখা যাচ্ছে। এখনো শামুকের খোলসের মতো ওদের এই জীবন্ত অংশটা নাই এখানে। আচ্ছা বুঝতে ঠিক পারছো? আছে। জি স্যার। হ্যাঁ, তো শামুকের বাইরের অংশটাও তো ক্যালসিয়াম কার্বনেট, জানো তো এটা? জি স্যার। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা এরা এরা হচ্ছে মানে কি বলবো এটাকে, এটা হচ্ছে অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স, এরা হচ্ছে সেই রকমের কিছু গ্রুপের প্রাণী। তবে একটা বিষয় বলে রাখি, অ্যামিবয়েড প্রোটোজোয়ান্স মানে এদের যে ইয়ের নাম, ফাইলামের নাম তা কিন্তু না, এটা হচ্ছে গ্রুপের নেম। এতক্ষণ যেগুলো পড়িয়েছি এগুলো মেইনলি হচ্ছে গ্রুপের নাম। ঠিক আছে? হ্যালো? জি স্যার। জি স্যার। তো আমরা তাহলে অনেকগুলো প্রাণী, অনেকগুলো জীব সম্পর্কে জানলাম মেরিনের, মাইক্রোবস, মেইনলি মাইক্রোবস। তো সবগুলো মাইক্রোবস এর এরকম আমরা কিছু কিছু কমন বৈশিষ্ট্য জানলাম। তো আমরা চেষ্টা করব এগুলো একটু পড়ে রাখার, মনে রাখার। যেমন আজকে একটু আমি রিপিট করলাম না যে হ্যাঁ বলতো হ্যাপ্টোফাইটস বা স্টেমেনোফাইলস এগুলো কি রকম। তো এরকম তোমরা একটু বাসায় এটা পড়ে নিবা, পড়ে নিলে ইনশাল্লাহ তোমাদের এগুলো মাথায় থাকবে। আর হচ্ছে পরবর্তীতে ক্লাসে যখন পরীক্ষা যখন শুরু হবে তখন একবার দেখে নিলে সব মনে পড়ে যাবে। ঠিক আছে? জি স্যার। জি স্যার। হ্যাঁ, জি আমরা আমরা মেরিন বায়োলজির মোট চ্যাপ্টার আছে 7টা। আমরা 3টা চ্যাপ্টার শেষ করে ফেলেছি, প্রায় অর্ধেকের কাছাকাছি আমাদের শেষ। আর আর চ্যাপ্টার আছে আর 4টা। ওই 4টা চ্যাপ্টার আমরা আবার আগামী দিন থেকে আমরা চতুর্থ চ্যাপ্টার থেকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে তোমরা পড়তে থাকো, কারণ আমরা দ্রুত যাচ্ছি কিন্তু। তার মানে দেখো 3টা চ্যাপ্টার শেষ হওয়া কিন্তু অনেক কিছু। তো তোমরা পড়ালেখা শুরু করে দাও এখনই। ঠিক আছে? জি স্যার। ওকে। হ্যাঁ, রোজা বন্ধ আছে। তোমরা বন্ধ নিয়ে এত আপসেটে যাচ্ছ কেন? বন্ধ পাবা এবং ক্লাসও হবে না, টেনশন করো না। তবে ঈদের দিন ক্লাস নিব, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা। তো ঠিক আছে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখা হবে।
আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।